একটি সাধারণ ক্লাসরুম, যেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী পড়াশোনা করে। একদিন একজন টিচার ক্লাসে প্রবেশ করে বলে সে এখানকারই দুইজন শিক্ষার্থীর খাবারে এইচআইভি ভাইরাসের জীবাণু মিশিয়ে দিয়েছে। এরপর থেকেই সেই দুইজন শিক্ষার্থীর জীবন নরকে পরিণত হয়। একজন শিক্ষার্থীর মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে নিজের হাতেই তার মাকে হত্যা করে। আজ আমরা এমনই একটা গল্প নিয়ে এসেছি, যেই গল্পটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন না যে কে আসল অপরাধী আর কে নির্দোষ। তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি ততক্ষণে ভিডিওটা শুরু করি। জাপানে অবস্থিত একটি সরকারি হাই স্কুল। এখানে সকল শিক্ষার্থীকে সরকার কর্তৃক বেশ কিছু খাবার দেওয়া হয়। এমনই একটি ক্লাসের শিক্ষার্থী সেই খাবার খাচ্ছিল। কিছুক্ষণ পর সেখানে ক্লাস শুরু হয়ে যায়। একজন শিক্ষক ক্লাসে প্রবেশ করে, যার নাম ছিল মিস ইউসা। তবে শিক্ষার্থীদের কাছে তার ক্লাস মানেই বিরক্তিকর একটা সময়। তার ক্লাসে শিক্ষার্থীরা পড়াশোনা বাদে সবকিছুই করত। কিছুক্ষণ পর ইউসা সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি আগামীকাল স্কুলটা ছেড়ে চলে যাচ্ছি, এটাই আমার শেষ ক্লাস। কথাটা শুনে শিক্ষার্থীরা অনেক খুশি হয়। মিস ইউসাও এটা ভালো করেই জানতো যে এই ক্লাসের কেউই তাকে পছন্দ করে না। তারপরও মিস ইউসা পড়াতে শুরু করে। সে বলে, আজ আমি তোমাদের একটি গল্প শোনাবো। বেশ কয়েক বছর আগে ডক্টর সাকুরা মিয়ার সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল। কয়েক মাস পরেই আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ের 1 বছর পরেই আমাদের প্রথম সন্তান পৃথিবীতে আসে। আমি আমার মেয়ের নাম রেখেছিলাম নানাহারা। তখনই আমার স্বামী অর্থাৎ ডক্টর সাকুরা মিয়াকো জানতে পারে সে এইচআইভি রোগে আক্রান্ত। এটা জানার পর থেকেই নানাহারার বাবা কখনোই তাদের কাছে আসতো না। সে সবসময় চাইতো নানাহারা যেন সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়। সে দূর থেকেই নানাহারাকে দেখে চলে যেত। এরপরে বেশ কয়েক মাস কেটে যায়। আমি অনেক কষ্ট করে নানাহারাকে বড় করেছি। 1 বছর বয়স হওয়ার পর আমি তাকে ডে কেয়ারে রেখে চাকরিতে যোগ দিয়েছি। আমার বাড়ির পাশেই এক বৃদ্ধ মহিলা ছিল, যার নাম ছিল মিসেস তাকেনাকো। মিসেস তাকেনাকোর একটা পোষা কুকুর ছিল। সেই কুকুরটাকে নানাহারা অনেক পছন্দ করত। সে প্রতিদিন তাকে খাবার খাওয়াতো। একদিন আমি নানাহারাকে নিয়ে মার্কেটে যাই। সেদিন নানাহারা আমার কাছে একটি পুতুলের ডিজাইনের পার্স চেয়েছিল, কিন্তু টাকার অভাবে সেদিন আমি নানাহারাকে সেই পার্সটা কিনে দিতে পারিনি। আর এটাই ছিল নানাহারার প্রথম এবং শেষ আবদার। কিছুদিন পর নানাহারার মৃত্যু হয়। সে সুইমিং পুলের পানিতে ডুবে মারা গিয়েছিল। পুলিশের মতে দুর্ঘটনাবশত নানাহারা সুইমিং পুলের পানিতে পড়ে মারা গিয়েছে। তবে আমি জানি নানাহারার মৃত্যু কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটা শুনে মুহূর্তের মধ্যেই পুরো ক্লাস একেবারে শান্ত হয়ে যায়। তখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মিস ইউসা কেন এসব কিছু তাদের বলছে। এরপর মিস ইউসা আবারও বলতে শুরু করে, এই ক্লাসেরই 2জন শিক্ষার্থী নানাহারাকে হত্যা করেছে। সাথে সাথেই ক্লাসের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইউসা বলে, আমি সেই 2জন শিক্ষার্থীকে ভালো করেই চিনি, কারণ আমি নিজেই তাদেরকে খুঁজে বের করেছি। ক্লাসের কয়েকজন শিক্ষার্থী মিস ইউসার কাছে সেই 2জন স্টুডেন্টের নাম জিজ্ঞাসা করলে ইউসা বলে, সরাসরি তাদের নাম বলা যাবে না, তবে আমি তোমাদেরকে সেই 2জন শিক্ষার্থীর ব্যাপারে বলতে পারি, যাতে করে তোমরা নিজেরাই তাদেরকে খুঁজে বের করতে পারো। প্রথম শিক্ষার্থী খুবই মেধাবী। সে সবসময় নতুন নতুন জিনিসের উপরে গবেষণা করে। এছাড়াও সে বিভিন্ন রকমের গ্যাজেটও তৈরি করে। একদিন সেই প্রথম স্টুডেন্ট একটা গ্যাজেট তৈরি করে আমার কাছে আসে, যেখানে সে একটা পার্স তৈরি করেছিল, যে পার্সের চেনে হাত দেওয়া মাত্রই ইলেকট্রিক শক লাগে। সেই স্টুডেন্ট বলে, অনুমতি ছাড়া যাতে কেউ ব্যাগে হাত দিতে না পারে, তাই সে এই গ্যাজেটটা তৈরি করেছে। এই আবিষ্কারের জন্য স্কুল থেকে মেডেলও দেওয়া হয়েছিল। পরের দিন তার এই আবিষ্কারের কথা পত্রিকায় এবং টিভি চ্যানেলে দেখানোর কথা ছিল। তবে সেদিনই আরেক অঘটন ঘটে যায়। মাত্র 12 বছর বয়সী এক বাচ্চা মেয়ে তার পুরো পরিবারকে বিষ খাইয়ে মেরে ফেলেছিল। দেশের টিভি চ্যানেলগুলো সেই খবর নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। তার আবিষ্কারের কথাটা অবশ্য পত্রিকায় ছাপা হয়েছিল, কিন্তু একেবারে শেষের পাতায় ছোট করে। এটা শুনে প্রত্যেক স্টুডেন্ট একে অপরের দিকে তাকাতে শুরু করে, যেন তারা ইতিমধ্যে বুঝে গিয়েছে মিস ইউসা কার কথা বলছে। সবাই একটা স্টুডেন্টের দিকে তাকিয়ে থাকে, যার নাম ছিল সোয়া। তবে মিস ইউসা তেমন কোনো প্রতিক্রিয়া না জানিয়ে তার গল্পটা কন্টিনিউ করে। এবার আসা যাক দ্বিতীয় স্টুডেন্টের ব্যাপারে। স্বভাবগতভাবে সে একজন ইন্ট্রোভার্ট, তবে খেলাধুলার প্রতি তার আগ্রহ অনেক বেশি। একদিন স্কুলে মারামারি করার কারণে তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে স্কুলের আরেকজন টিচার গিয়ে তাকে ছাড়িয়ে আনে। শাস্তি হিসাবে তাকে পুরো 1 মাস ধরে স্কুল ছুটির পর সুইমিং পুল পরিষ্কার করার কাজ দেওয়া হয়। এটা শুনে ক্লাসের সবাই বুঝে যায় মিস ইউসা নাওকির কথাই বলছে। নাওকি মাথা নিচু করে বসেছিল। ইউসা আবারও বলতে শুরু করে, একদিন সোয়া একটি প্রস্তাব নিয়ে নাওকির কাছে আসে। তারা দুজনেই জানতো তাদের প্রথম টার্গেট কে হবে। আমি ছিলাম তাদের সবচেয়ে বেশি অপছন্দনীয় ব্যক্তি। আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই তারা বেছে নেয় আমার 5 বছরের ছোট্ট মেয়ে নানাহারাকে।
তারা ভালো করেই জানতো নানাহারা প্রায় সুইমিং পুলের কাছে আসে, আর শাস্তিস্বরূপ সেই সুইমিং পুল পরিষ্কার করার কাজ করত নাওকি। এছাড়াও তারা এটাও জানতো যে একটি পুতুলের ডিজাইনের পার্টস নানাহারা অনেক পছন্দ করে। সোয়া সেই একই রকম একটি পুতুল কিনে নানাহারাকে উপহার দেয়। সেই পার্টসের চেনে হাত দিতেই ইলেকট্রিক শক লাগার কারণে নানাহারা অজ্ঞান হয়ে পড়ে। তখন সেই ঘটনাস্থলে দাঁড়িয়েছিল সোয়া এবং নাওকি। সোয়া নাওকির কানে কানে বলে, আমি আমার কাজ করে দিয়েছি, এবার তুমি তোমার কাজ করো। যদিও নাওকি এসব কিছু করতে চাইছিল না, কারণ সে ভয় পেয়ে গিয়েছিল। কিছুক্ষণের ভেতরে ভয় আতঙ্কে রূপান্তরিত হয়। তার মনে হচ্ছিল বাহিরের কেউ যদি এসব কিছু জানতে পারে তাহলে তার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। যেভাবেই হোক তাকে কিছু একটা করতে হবে। সে আর দেরি না করে অজ্ঞান হয়ে যাওয়া নানাহারার বডিটা কোলে তুলে নেয়। এরপর সেটা সুইমিং পুলের পানিতে ফেলে দেয়। নাওকি এবং সোয়ার মনে হচ্ছিল সেদিন তাদের এই ঘটনা কেউ দেখেনি, তবে পাশের ভবনের জানালার পাশে দাঁড়িয়ে আমি সবকিছুই দেখেছিলাম। সেদিন আমি সোয়ার কাছে প্রশ্ন করেছিলাম, তোমরা আমার মেয়েকে কেন মেরেছ? সোয়া সবকিছুই আমাকে বলেছিল। আমি চাইলে সেদিনই পুলিশে কমপ্লেন করতে পারতাম, তবে আমি জানি সোয়া এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, যার কারণে পুলিশ তাকে তেমন কোনো শাস্তি দিবে না। মিস ইউসা বলে, একজন শিক্ষক হিসেবে আজ আমি ব্যর্থ, কারণ আমি আমার শিক্ষার্থীদের সঠিক পথ দেখাতে পারিনি। তারা এখনো জানে না একজন মানুষের জীবনের মূল্য কতটা। এরপর মিস ইউসা এমন একটা কথা বলে যা শুনে পুরো ক্লাস বাকরুদ্ধ হয়ে যায়। ইউসা বলে, আজ সকালে তোমাদের খাওয়ার জন্য দুধ দেওয়া হয়েছিল, আর আমি সোয়া এবং নাওকির দুধের ভেতরে এইচআইভি ভাইরাসের জীবাণু মিশিয়ে দিয়েছি। নাওকি এবং সোয়া তেমন কোনো রিয়েক্ট না করে বরাবরের মতোই শান্ত হয়ে বসে থাকে। এরপর ধীরে ধীরে মিস ইউসা তার ক্লাস শেষ করে সেখান থেকে চলে যায়। আর এখান থেকেই আসল গল্পটা শুরু হয়। এখানে দেখা যাবে একজন মা তার মেয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। এরপরে বেশ কয়েক মাস কেটে গিয়েছে। মিস ইউসার কথা এখন অনেকেই ভুলে গিয়েছে। মিস ইউসার বদলে এখন সেখানে একজন নতুন টিচার এসেছে, যার নাম মিস্টার ওয়াদার। প্রথম দিন থেকেই ওয়াদার স্টুডেন্টের সাথে বন্ধুর মতো মিশে গিয়েছে, যার কারণে সব স্টুডেন্ট তাকে অনেক পছন্দ করত। এই ক্লাস তাদের কাছে এখন আর বিরক্তিকর মনে হয় না। একদিন ক্লাস নেওয়ার সময় ওয়াদার একটা জিনিস খেয়াল করে, মাসখানেক ধরে নাওকি স্কুলে আসে না, তার সিটটাও সবসময় খালি পড়ে থাকে। স্টুডেন্টের সাথে কথা বলে সে জানতে পারে নাওকি মূলত মেন্টালি আনস্টেবল হয়ে গিয়েছে, যার কারণে সে এখন আর স্কুলে আসে না। নাওকি এবং সোয়া কি করেছিল তা সম্পর্কে ওয়াদার কিছুই জানে না, যার কারণে তার মনে হচ্ছিল নাওকি হয়তো মেন্টালি ডিস্টার্ব হয়ে আছে। ওয়াদার বলে, আমরা সবাই মিলে নাওকিকে পুনরায় ক্লাসে ফিরিয়ে আনবো। তোমরা সবাই তার জন্য চিঠি এবং ভিডিও মেসেজ তৈরি করো। আমি আর মিজুকি মিলে সেই জিনিসগুলো নাওকির বাড়িতে দিয়ে আসব। এই মেয়েটার নাম মিজুকি। তাকে নির্বাচন করার কারণ হচ্ছে মিজুকি নাওকির বাড়ি চিনত। কয়েকদিন পর মিজুকি এবং ওয়াদার মিলে নাওকির বাড়িতে যায়। সেখানে তাদের দেখা হয় নাওকির মায়ের সাথে। ওয়াদার যখন নাওকির সাথে দেখা করতে চায় তখন নাওকির মা বলে সে এখন কারোর সাথেই দেখা করে না, তার মানসিক অবস্থা খুবই খারাপ। নাওকির সাথে দেখা করতে না পেরে মিজুকি এবং ওয়াদার সেখান থেকে চলে আসে। তারা চলে যাওয়ার পর নাওকির মা তার ঘরে ঢোকার চেষ্টা করে, তবে নাওকি দরজা খুলে না। এরপরে নাওকির মা বলতে শুরু করে, এসব কিছু সেদিন থেকে শুরু হয়েছে যেদিন ক্লাসে মিস ইউসা সেই কথাটা বলেছিল, আমি নাওকির খাবারে এইচআইভি ভাইরাস মিশিয়ে দিয়েছি। এরপর থেকেই নাওকি নিজেকে পুরো পৃথিবী থেকে আলাদা করে ফেলেছে। সে সারাদিন একটি রুমের মধ্যে বন্দী হয়ে পড়ে থাকে। সে কারো সংস্পর্শে আসে না, কারোর সাথে দেখা করে না, এমনকি কারোর সাথে কথা পর্যন্ত বলে না। তার মনে হয় সে এখন এইচআইভি ভাইরাসে আক্রান্ত। সে তার ব্যবহৃত জিনিসপত্রগুলোকে বারবার পরিষ্কার করে, তবে বহুদিন হয়ে গিয়েছে সে গোসল করে না, এমনকি নিজের চুলও কাটে না। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। কিছুদিন পর মিজুকি এবং ওয়াদার নাওকির সাথে দেখা করতে আসে। তারা নাওকির জন্য অনেকগুলো চিঠি এবং ভিডিও মেসেজ নিয়ে এসেছিল। সেদিনও নাওকির মা বলে সে কারোর সাথেই দেখা করতে চায় না। হতাশ হয়ে মিজুকি এবং ওয়াদার সেখান থেকে চলে আসে। সেদিন আসার সময় মিজুকি ওয়াদারকে সোয়া এবং নাওকির ব্যাপারে সবকিছু খুলে বলে, আর এটাও বলে যে মিস ইউসা তাদের খাবারে এইচআইভি ভাইরাস মিশিয়ে দিয়েছিল। অন্যদিকে সহপাঠীদের পাঠানো ভিডিও মেসেজ কিংবা চিঠি কোনো কিছুই নাওকির মন শান্ত করতে পারেনি। উল্টো এসব কিছু তার মানসিক স্বাস্থ্যের উপরে আরো খারাপ প্রভাব ফেলতে শুরু করে। তার সহপাঠীরা স্কুলে কত মজা করছে, অথচ তার করা একটি ভুলের কারণে সে এখন 4 দেওয়ালের ভেতরে বন্দী হয়ে আছে। একদিন নাওকির মা তার খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, যার ফলে নাওকি গভীর ঘুমে চলে যায়। এই সুযোগে নাওকির মা তার চুল কেটে দেয়, তাকে গোসল করিয়ে দেয়। বহুদিন পর নাওকিকে দেখতে স্বাভাবিক বাচ্চার মতো মনে হচ্ছিল। ঘুম থেকে ওঠার পর নাওকি তার কাটা চুল দেখে ভয়ঙ্করভাবে ক্ষিপ্ত হয়ে যায়। সে চিৎকার করতে শুরু করে,
দেখে মনে হচ্ছিল নাওকি নিজের উপরে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছে না। অন্যদিকে ক্লাসে সবাই সোয়াকে একঘেয়ে করে দিয়েছে। মিস ইউসার কথাগুলো তারা সবাই বিশ্বাস করে নিয়েছিল। এই কারণে তাদের মতে সোয়া এখন এইচআইভি ভাইরাসে আক্রান্ত। কেউ তার পাশে বসতো না। এছাড়াও সবাই তাকে বিভিন্ন রকমভাবে বুলি করত। এই বুলিংয়ের পরিমাণ দিন দিন বাড়তেই থাকে। এসব কিছু ওয়াদা জানতে পেরেছিল, যার কারণে একদিন সে ক্লাসে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলে, তোমরা সবাই সোয়াকে অপছন্দ করো, কারণ সে একটা ভুল করেছে। এসব কিছু বলার সময় মিজুকি নামে সেই মেয়েটা সোয়ার পক্ষ হয়ে কথা বলে। মিজুকির এই কথার কারণে সে নিজেও বিপদে পড়ে যায়। শিক্ষার্থীরা তাকেও বুলি করতে শুরু করে। একদিন ক্লাসের শিক্ষার্থীরা মিলে মিজুকি এবং সোয়া দুজনের কিস করিয়ে দেয়। তাদের মনে হচ্ছিল এখন সোয়ার মতো মিজুকিও এইডস রোগে আক্রান্ত হয়ে যাবে। আর এটাই ছিল মিজুকির শাস্তি, সোয়ার হয়ে কথা বলার। এর কিছুদিন পর একদিন মিজুকি সোয়ার সাথে দেখা করতে আসে। সোয়া নিজেই তাকে দেখা করতে বলেছিল। সোয়া একটি রিপোর্ট বের করে মিজুকির হাতে দেয় আর বলে সে এইচআইভি টেস্ট করিয়েছে। টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাহলে কি সেদিন মিস ইউসা মিথ্যে বলেছিল? এই প্রশ্নের উত্তর আমরা গল্পের একেবারে শেষে জানতে পারবো। নেগেটিভ রিপোর্ট দেখে মিজুকি শান্ত হয়, কারণ তার মনে হয়েছিল কিস করার কারণে সেও এইচআইভি রোগে সংক্রমিত হয়ে গেছে। অন্যদিকে নাওকির অবস্থা দিন দিন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। একদিন সে বাড়ি থেকে বেরিয়ে পাশের একটি দোকানে যায়, যেখানে গিয়ে নাওকি ব্লেড দিয়ে তার 2 হাত কেটে রক্তাক্ত করে ফেলে। খবর পেয়ে নাওকির মা দ্রুত সেখানে গিয়ে তাকে বাড়িতে নিয়ে আসে। তার হাতে ব্যান্ডেজ করে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর নাওকি কথা বলতে শুরু করে। নাওকি বলে, মা, তুমি তো জানোই মিস ইউসা আমাদের খাবারে এইচআইভি ভাইরাসের জীবাণু মিশিয়ে দিয়েছিল। কিন্তু কেন মিশিয়েছিল তা কি তুমি জানো? আসলে আমি একজন খুনি, আর আমি নিজের হাতেই নানাহারাকে হত্যা করেছি। সেদিন ইলেকট্রিক শক লাগার কারণে নানাহারা অজ্ঞান হয়ে গিয়েছিল। তবে কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফিরে এসেছিল। সে চোখ মেলে আমার দিকে তাকিয়েছিল, কিন্তু আমি তাকে সুইমিং পুলের পানিতে ফেলে দিয়েছিলাম। আর তখন সেই পানিতে ডুবে নানাহারা সত্যি সত্যি মারা যায়। এই কথাটা শুনে নাওকির মা বাকরুদ্ধ হয়ে পড়ে। অন্যদিকে সেই রাতের পর সোয়া এবং মিজুকির ভেতরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তারা একে অপরের কাছে চলে আসে। সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয়ে যায় যে ধীরে ধীরে বন্ধুত্ব ভালোবাসাতে পরিণত হয়ে যায়। একদিন ক্লাসের কয়েকজন শিক্ষার্থী মিজুকিকে আবারও বুলি করতে শুরু করে। সোয়া একটি ব্লেডের সাহায্যে তার হাত কেটে ফেলে। সেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত বের হচ্ছিল। সোয়া সেই রক্ত বুলি করা একজন শিক্ষার্থীর গায়ে লাগিয়ে দেয়। এবার ক্লাসের মাঝখানে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলে, তোমরা যদি তোমাদের ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারো, তাহলে আমিও আমার ইচ্ছে মতো রক্ত লাগাতে পারি। আর আমার রক্তে কিন্তু এইডস আছে। কয়েকদিন পর ওয়াদার মিজুকির সাথে আবারও নাওকির বাড়িতে যায়। তবে এবারও তারা নাওকির সাথে দেখা করতে পারে না। তারা সেখান থেকে চলে যাওয়ার পর নাওকির মা ডায়েরি লিখতে শুরু করে। ডায়েরিতে সে লিখেছিল নাওকি এখন আর আগের মতো নেই, সে এখন একজন মানুষের হত্যাকারী। ডায়েরি লেখা শেষ করে নাওকির মা কঠিন একটি সিদ্ধান্ত নেয়। সে নিজেই তার ছেলেকে না ফেরার দেশে পাঠিয়ে দিবে। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা সোয়ার অতীত সম্পর্কে জানতে পারি। সোয়ার মা ছিল অনেক বড় একজন গবেষক। সে সবসময় চাইতো সোয়া বড় হয়ে তার মতোই অনেক বড় গবেষক হবে। পুরো দেশ তাকে এক নামে চিনবে। এ কারণেই সোয়ার মা তাকে ছোটবেলা থেকেই নতুন নতুন গ্যাজেট তৈরি করার উৎসাহ দিত। খেলনাগুলো ভেঙে দিয়ে সেগুলো ঠিক করার কাজ দিত। তবে বেশিরভাগ সময় সোয়া ব্যর্থ হয়ে যেত। এ কারণেই সোয়ার মা হতাশ হয়ে পড়ে। তার মনে হতে শুরু করে সোয়া হয়তো তার মতো গবেষক হতে পারবে না। এ কারণে শাস্তিস্বরূপ সোয়ার মা তাকে মারধর করতে শুরু করে। অতিষ্ঠ হয়ে সোয়ার বাবা তাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। সোয়া তার মাকে অনেক ভালোবাসতো। যাওয়ার আগে তার মা তাকে একটি কথা বলেছিল, যেদিন তুমি অনেক বড় কিছু করবে সেদিন আমি তোমার কাছে ফিরে আসব। কিছুদিন পর সোয়ার বাবা দ্বিতীয় বিয়ে করে। এরপরে সোয়া একেবারে একা হয়ে যায়। সময় কাটানোর জন্য সে সায়েন্স রিলেটেড বিভিন্ন রকমের বই পড়তে শুরু করে। এছাড়াও সে বিভিন্ন রকমের গ্যাজেটও আবিষ্কার করেছিল। তবে তার এই আবিষ্কারগুলো দেখার মতো কেউ ছিল না। একদিন সে সোশ্যাল মিডিয়াতে একটি অ্যাকাউন্ট খুলে সে তার করা বিভিন্ন রকমের আবিষ্কারের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে শুরু করে। তার মনে হয়েছিল এবার হয়তো মানুষ তাকে চিনবে, তার আবিষ্কারের কথা জানবে। তবে এত কিছু করেও তেমন কোনো লাভ হয় না। এরপর সোয়া এমন কাজ করতে শুরু করে যা ছিল সবার কল্পনারও বাইরে। সে বিভিন্ন রকমের প্রাণীদের ধরে এনে সেগুলোকে নির্যাতন করে ভিডিও তৈরি করত, আর সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করত। এতে করে সোয়া মানুষের নজরে চলে আসে। একদিনেই তার 181 জন ফলোয়ার চলে আসে। সোয়া ভালোভাবেই বুঝতে পেরেছিল মানুষ ভালোর চেয়েও খারাপ জিনিসটাকেই বেশি সাপোর্ট করে। এরপর সে অনেক বড় কিছু একটা করার প্ল্যান করে।
যাতে করে তার মা তার কাছে ফিরে আসে। সোয়া অনেক লম্বা সময় ধরে কাজ করে একটি ইলেকট্রিক পার্স তৈরি করেছিল। অনুমতি ছাড়া সেই পার্সের চেনে হাত দিলে ইলেকট্রিক শক লাগে। তার এই আবিষ্কারের জন্য তাকে পুরস্কারও দেওয়া হয়েছিল। সোয়ার আবিষ্কারের কথা সংবাদপত্রের প্রথম পাতায় ছাপার কথা ছিল, তবে সেদিনই এক 12 বছর বয়সী মেয়ে তার পুরো পরিবারকে বিষ খাইয়ে মেরে ফেলে, যার কারণে সোয়ার আবিষ্কারের কথাটা প্রথম পাতার বদলে একেবারে শেষের পাতায় ছোট্ট একটি খবর হিসাবে ছাপা হয়। এই ঘটনার ফলে সোয়া বুঝতে পারে মানুষের নজরে আসার জন্য তাকে অনেক বড় এবং ভয়ঙ্কর কিছু একটা করতে হবে। সোয়া সিদ্ধান্ত নেয় সে একটি হত্যাকাণ্ড ঘটাবে, আর এই হত্যাকাণ্ডের জন্য সে বেছে নেয় মিস ইউসার মেয়ে নানাহারাকে। তবে এই কাজের জন্য তার আরও একজন সহযোগী প্রয়োজন, যে কিনা চুপচাপ তার কথা শুনবে। এর জন্য সে নাওকিকে নির্বাচন করে। একদিন স্কুল ছুটি হওয়ার পর সোয়া নাওকির সামনে তার পরিকল্পনাটা তুলে ধরে। নাওকি আগে থেকেই মিস ইউসাকে পছন্দ করত না, যার কারণে সে সোয়ার কথায় রাজি হয়ে যায়। সেদিন ইলেকট্রিক শক লাগার কারণে নানাহারা জ্ঞান হারিয়ে ফেলেছিল। তখন সেখানে সোয়া এবং নাওকি দাঁড়িয়েছিল। নাওকি সেদিন অনেক ভয় পেয়ে গিয়েছিল। তখন সোয়া নাওকির কানে কানে বলে, আমি জানি তুমি একজন লুজার, তুমি এই কাজ কখনোই করতে পারবে না। এই কথাটা নাওকির বুকে তীরের মতো লাগে। নাওকি প্রমাণ করতে চেয়েছিল সে লুজার নয়, যার কারণে জ্ঞান ফিরে আসার পরেও নাওকি নানাহারাকে কোলে নিয়ে এক ঝটকায় পানিতে ফেলে দেয়। অন্যদিকে নাওকির মা, যে কিনা আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে সে তার ছেলেকে থামিয়ে দিবে, সে একটি ছুরি নিয়ে নাওকির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। আর তখনই নাওকির মা সেই ছুরিটা নাওকির বুকে ঢুকিয়ে দেয়। তবে নাওকি মারা যায় না। সে দেখে তার নিজের মাই তাকে মেরে ফেলতে চাইছে। এটা দেখে নাওকি যেন নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখনই সে তার সামনে সোয়াকে হ্যালুসিনেট করে। সোয়া বলে, আমি জানি তুমি একটা লুজার। এটা শোনা মাত্রই নাওকি পাগল হয়ে যায়। সে একটি ছুরি দিয়ে তার মায়ের উপরে সজোরে আঘাত করে তাকে মেরে ফেলে। কিছুক্ষণ পর পুলিশ এসে নাওকিকে ধরে নিয়ে যায়। এই খবর টিভিতে দেখার পর সোয়া খুব একটা অবাক হয় না। মনে মনে সে অনেক খুশি হয়েছিল। তখন মিজুকিও সোয়ার সাথে ছিল। মিজুকি বলে, তুমিও তো তোমার মায়ের জন্য পাগলামি করছো। তোমার মায়ের কাছে গবেষণাটাই বেশি গুরুত্বপূর্ণ, যার কারণে সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। আর তুমি বোকার মতো এরকম উল্টাপাল্টা কাজ করে তোমার মায়ের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছো। এই কথা শুনে সোয়া প্রচণ্ড রেগে যায়। সে একটি হাতুড়ি নিয়ে মিজুকির উপরে আক্রমণ করে তাকে মেরে ফেলে। সোয়া মিজুকির বডিটাকে টুকরো টুকরো করে ফ্রিজের ভেতরে রেখে দেয়। এরপর সোয়া তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লাইভে আসে। সে বলে, আমার নাম সোয়া। এতদিন ধরে এই অ্যাকাউন্টে আপনারা যা কিছু দেখেছেন তার সব কিছুই আমি করেছি। এমনকি কিছুক্ষণ আগে আমি মিজুকি নামে একজনকে মেরে ফেলেছি। এসব কিছু আমি আমার মায়ের অ্যাটেনশন পাওয়ার জন্য করেছি। ছোটবেলায় আমার মা বলেছিল, যেদিন আমি অনেক বড় কিছু একটা করতে পারবো সেদিন আমার মা আমার কাছে ফিরে আসবে। আর এই জন্য আমি অনেক বড় একটা জিনিস আবিষ্কার করেছি। আগামীকাল আমার স্কুলে একটা ইভেন্ট আছে, যেখানে আমি আমার এই আবিষ্কারটা জনসম্মুখে আনতে চাই। সোয়ার এই ভিডিওটা মিস ইউসাও দেখেছিল এবং সে বুঝতে পারে সোয়া আসলে কি করতে যাচ্ছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায়, একদিন মিজুকি মিস ইউসার সাথে দেখা করতে এসেছিল। মিজুকি তাকে জিজ্ঞাসা করেছিল সে কেন এমনটা করেছে। মিস ইউসা বলে, আমার 5 বছরের ছোট্ট মেয়ের কি দোষ ছিল? সে তো আর কারো কোনো ক্ষতি করেনি। সেই দুইজন ছেলে আমার পুরো পরিবার ধ্বংস করে ফেলেছে। আমি তাদেরকে কখনোই ছাড়বো না। মিজুকি বলে, ছোটবেলায় সোয়ার মা তাকে রেখে চলে গিয়েছে। সে তার মাকে খুবই মিস করে। এটা শুনে মিস ইউসা অদ্ভুতভাবে হাসতে শুরু করে। পরের দিন স্কুলে একটি ইভেন্টের আয়োজন করা হয়েছিল, যেখানে সোয়ার বক্তব্য দেওয়ার কথা ছিল। স্টেজে আসার পর সোয়া খুবই সুন্দর একটি বক্তব্য দিতে শুরু করে। বক্তব্যের এক পর্যায়ে সে তার মোবাইল ফোনটি বের করে সেখানে একটি বাটন চেপে দেয়, তবে সেখানে বোমা বিস্ফোরিত হয় না। এটাই ছিল সোয়ার বড় আবিষ্কার। সে এই কাজের মাধ্যমে তার মায়ের অ্যাটেনশন পেতে চেয়েছিল। সোয়া অবাক হয়ে যায়, কারণ বাটন চাপা মাত্রই বোমাটি ব্লাস্ট হওয়ার কথা, কিন্তু বোমাটি বিস্ফোরিত হয় না। তখনই সোয়ার কাছে ইউসার কল আসে। মিস ইউসা বলে, গতকালকে তোমার করা সেই ভিডিও আমি দেখেছি, আর আমি ভালো করেই জানতাম যে তুমি কি করতে চলেছ। এখন তুমি 3 জন ব্যক্তির হত্যাকারী, নানাহারা, মিজুকি এবং সর্বশেষ তোমার নিজের মা। মায়ের কথা শোনা মাত্রই সোয়া পাগল হয়ে যায়। সে বুঝতে পারে মিস ইউসা কি করেছে। ইউসা মূলত সোয়ার মায়ের সাথে দেখা করতে গিয়েছিল। যাওয়ার সময় সে তার সাথে করে সোয়ার তৈরি করা বোমাটা নিয়ে গিয়ে সেটা তার মায়ের ল্যাবরেটরিতে রেখে আসে। আর কিছুক্ষণ আগে সোয়া যখন সেই মোবাইলের বাটনে চাপ দেয়, তখন বোমাটা সোয়ার মায়ের ল্যাবরেটরিতে বিস্ফোরিত হয়েছিল। মিস ইউসা বলে, গতকালকের ভিডিওতে তুমি বলেছিলে মিজুকির হত্যার জন্য আইনগতভাবে তোমাকে তেমন কোনো শাস্তি দেওয়া হবে না,
কারণ তুমি অপ্রাপ্তবয়স্ক। তবে তুমি কি মনে করেছিলে আমি তোমাকে ছেড়ে দিব? না, তুমি আমার সুন্দর সাজানো গোছানো পরিবার একেবারে শেষ করে দিয়েছ। সোয়া সেখানে মাটিতে বসে কান্না করতে শুরু করে। সে জোরে জোরে চিৎকার করছিল। তবে ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছে। বিকট এক বিস্ফোরণের কারণে পুরো ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। যে আবিষ্কারের মাধ্যমে সোয়া তার মায়ের অ্যাটেনশন পেতে চেয়েছিল, সেই আবিষ্কারই তার মায়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এসব কিছু সে নিজেই করেছে। কিছুক্ষণ পর মিস ইউসা সোয়ার কাছে আসে। মিস ইউসা বলে, আজ আমার প্রতিশোধ পূর্ণ হয়েছে। আশা করি এখন তুমি জীবনের মূল্য বুঝতে পেরেছ। এই অপরাধ বোধ থেকে তুমি আর কখনোই বেরোতে পারবে না। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।